আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমাদের সাথে আছেন হানিফ এন্টারপ্রাইজের একজন অভিজ্ঞ এবং দক্ষ চালক শাকিল ভাই। পরিবহন জগতে থাকা অবস্থায় তার সাথে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সকলকে আমাদের এই ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ জানাচ্ছি। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন ভাই? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো ভাই, শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইতেছি। আমার নাম মোহাম্মদ শাকিল মৃধা। আমাদের বাসা হচ্ছে বরগুনা ডিস্ট্রিক্ট আমতলী উপজেলা ৩ নং 18 ইউনিয়ন, গাজীপুর বাজার, ৯ নম্বর ওয়ার্ড। তো শাকিল ভাই, আপনার পরিবহন জগতে কিভাবে আসা, পরিবহন জগতে আসার গল্পটা জানতে চাইতেছি। আমার পরিবহন জগতে আসার শুরুটা হচ্ছে, কি বলবো ভাই, ছোটবেলা থেকেই আমার পরিবহন ভালো লাগে অনেক। পরিবহনে যাতায়াত করতাম আমি অনেক, আমার ভালো লাগতো। তো তখন তো আমাদের বরিশাল রোডে আমাদের ওই সাইডে দেখা যায় ভালো কোনো গাড়ি ছিল না। সুগন্ধা, মেঘনা, তারপরে সাকুরা তখন প্রথম প্রথম নামে, তারপরে আপনার দুরুতি ছিল, সুরভি ছিল। ওইসব গাড়িতে যখন আমি ঢাকায় আসতাম তখন আমার ভালো লাগতো, মানে নিজে নিজে ভাবতাম যে আমি কোনোদিন এরকমের গাড়ি চালাইতে পারতাম, তাহলে আমার কাছে মনে হয় যে অনেক ভালো লাগতো। এই তো এভাবেই ইচ্ছা জাগে, মন থেকে ইচ্ছা জাগার পরে হয়তো বা আমি, আমার নিজস্ব কোনো আত্মীয় স্বজন নাই, আমার পরিচিত কিছু ভাইদের সাথে যোগাযোগ করলাম, আমার তো এরকমের গাড়িতে ডিউটি করার ইচ্ছা, আমি ড্রাইভার হইতে চাই, তো এখন কি করা যায়। পরে এইভাবে আমার এই পরিবহন জগতে আসা। তো ভাই, পরিবহন জগতে আসার পরে প্রত্যেকটা ওস্তাদের মানে প্রত্যেকটা ড্রাইভারের একজন না একজন ওস্তাদ থাকে, মানে কার থেকে আপনার এই ড্রাইভিংটা শেখা সেটা জানতে চাইতেছি। আমার ড্রাইভিংটা শেখা বলতে, আমি বেশ কিছু ড্রাইভারের সাথেই যখন হেল্পার ছিলাম তখন বেশ কিছু ড্রাইভারের সাথেই আমি ডিউটি করছি। অনেক আছে, এরকমের 4-5 জন আছে। তো আমার ওই রকমের পেশাদার কোনো আমার ওস্তাদ ছিল না যে ইনি আমাকে হাতে ধরে আমাকে গাড়ি চালানো শিখাইছে, বা এইটা এইভাবে। ঠিক আছে, যতটুকু শেখার ইচ্ছা ছিল নিজের অভিজ্ঞতায় এই পর্যন্ত আসছি, তাও নিজের অভিজ্ঞতায়। তো শাকিল ভাই, আপনার পরিবহন জগতের শুরুটা হয় কোন পরিবহনের মাধ্যমে? আমি পরিবহন জগতে প্রথম যখন আসি তখন হইল গিয়ে আপনার মাওয়া থেকে ওই যে রামপুরা বাড্ডা বালুর মাঠ পর্যন্ত একটা গাড়ি চলতো, চায়না গাড়ি, 25টার, মানে এসি গাড়ি, ওরা সবকিছু সুইচে চলতো। তো 25টা গাড়িতেই আমার শুরু থেকে আসা। তো ভাই, আপনি এই পরিবহন লাইনে আসার পরে মোট কয়টা ব্যানারের বাস চালিয়েছেন? কয়টা ব্যানারের বাস চালাইছি বলতে, আমি প্রচেষ্টায় ছিলাম বেশ কয়েক বছর, 8-10 বছর ছিলাম প্রচেষ্টায়। তারপরে মাঝখানে আবার আপনার আমাদের ওইদিকের ওই যে বরিশাল, এই কুয়াকাটা থেকে গাড়ি চলতো ঢাকার উদ্দেশ্যে, ওখানে কিছু গাড়ি চালাইছি অল্প কিছুদিন, বেশি না, 2-1 বছর। তারপরে এই যে আমার হানিফে আসা। হানিফে বেশ অনেক বছর যাবতীয় আছি, 7-8 বছর, 8 বছর হয়েছে সম্ভবত। তো প্রচেষ্টার হানিফি আমার সবচেয়ে লাইফে বেশি চালানো হয়েছে। তো ভাই, হানিফ এন্টারপ্রাইজে আসার গল্প এবং কারণটা জানতে চাইতেছি। হানিফে আসার শুরুর গল্পটা হচ্ছে, আমি তো আগেও বলছি যে আমার শুরু থেকেই আমার একটা ভালো পরিবহন আহ, চালানোর খুব ইচ্ছা ছোটবেলা থেকেই। তো তখন ওখান থেকেই আমার ইচ্ছা হয়েছে। তো আমার এখানে কিছু ভাইরা ছিল পরিচিত, ওস্তাদের মতোই অনেকেই ছিল, গাড়ি চালাইছে। তো তাদের সাথে যোগাযোগ করার পরে উম, তাদের মাধ্যমেই আমার এই হানিফে আসা। তারা অনেক যথেষ্ট পরিমাণ হেল্প করছে আমাদের। তো ভাই, আপনি তো বেশ অনেক বছর ধরে হানিফ এন্টারপ্রাইজে রয়েছেন। তো হানিফ এন্টারপ্রাইজে থাকা অবস্থায় কিছু মজার ঘটনা শুনতে চাইতেছি। হানিফ পরিবহনে আসার পর মজার ঘটনা তো অনেক আছে ভাই। সবচেয়ে বেশি মজার ঘটনা হয়েছে হলো গিয়ে, আমরা যখন টিরিফে যাওয়ার উদ্দেশ্যে রওনা করি, শুরু থেকে যখন পাম্প থেকে আমরা গাড়ি বের করি, সুপারভাইজার আসে, সুপারভাইজার এসে গাড়ি নিয়ে যায় গাবতলী বা কাউন্টারে, যে কাউন্টারে গাড়ি লাগাবো, টেকনিক্যাল হোক, গাবতলী হোক, যেখানেই হোক। হুম, সুপারভাইজার গাড়ি নিয়ে যখন যায় তখন থেকেই মজাটা অনেক, তিনজনের একটা অন্যরকমের ভালোবাসা, অন্যরকমের একটা ফিলিংস আসে। তো ভাবি তিনজনে একটা জিনিসই, আমি বেশি ভাবি সবসময়, যে আসলে ভাই রাস্তায় যাত্রীদের সাথে দুইটা ভালো মন্দ
কথা হবে, যাত্রীদের অনেক কিছু ভালো লাগবে, আমাদের পরিবহনের সিস্টেমটা অনেক কিছু ভালো লাগবে না, ঠিক আছে। কিন্তু আমরা কারো কথায় কোনো সময় কষ্টও পাবো না, আর কষ্ট নিবও না, আর কারো কথায় কোনো মন খারাপও করবো না। এইটা হচ্ছে একটা মজার জিনিস। আর একটা মজার জিনিস হচ্ছে যখন আমরা গন্তব্যস্থানে আল্লাহ পাকের ইচ্ছায় পৌঁছেই যাই, তখন পৌঁছে যাওয়ার পরে আমরা তিনজন যে ফ্রেশ হয়ে যখন তিনজনে একসাথে খাইতে যাই, খাইতে যাওয়াটা এটাও একটা মজার ঘটনা যে তিনটা ভাই আমরা একসাথে আসলাম, আবার একসাথে খাইতেছি, রাত্রে আবার একসাথে গাড়িতে ঘুমাবো, ঘুমাই আবার সকালে যাব টিপে। এটাও একটা মজার ঘটনা। গাড়িতে গেলে যাত্রীদের সাথে অনেক মজার যাত্রী থাকে, অনেক তারা হাসে, অনেক কথা বলে, সিট রেখে এসে সামনে এসে বসে, অনেক কথা বলে, জিজ্ঞাসা করে, এগুলো অনেক মজার ঘটনা আছে। তো ভাই বর্তমানে তো পদ্মা সেতু হয়ে গেছে, আগে যখন ফেরি পার হয়ে যেতেন তখন এই ফেরি ধরার জন্য অনেক গাড়ি পারাপারি চাপাচাপি করতো, তো এই ফেরি ধরা নিয়ে চাপাচাপি বা পারাপারির একটা ঘটনা যদি বলতেন। হ্যাঁ, আমি তো শুরু থেকেই আপনার, এখন তো পদ্মা সেতু হয়েছে অল্প কিছুদিন হয়েছে, আগে তো আমরা ওই পাটুরিয়া ফেরিঘাট দিয়ে, দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট দিয়ে ফেরি পার হইতাম। তো ওখানে পারাপারের বিষয়টা হয়েছে আপনার, আমি নবীনগর আমাদের শেষ কাউন্টার, নবীনগর কাউন্টার ত্যাগ করার পরে আমি আমার নিজের ইচ্ছা মতো গাড়ি চালাই যেতাম। সেটা কোনো পারাপারিও না আর কোনো উড়াউড়িও না, আমি নিরিবিলি গাড়ি চালাই যেতাম। ঘাটে ঘাটে যাওয়ার সাথে সাথে অনেকে আছে আপনার নবীনগর পারেই পারাপারি শুরু করে, যে পারাপারি করতে চলে যেত, আমার ডাইন পেজ দিয়ে আমি সাইড দিতাম, সে চলে যেত, তার সাইড থাকলে সে যাইতো। কিন্তু পারাপারি কখনো করতাম না। কিন্তু একটা বিষয় পিছনের গাড়ি আটকে রাখতাম, সেটা হলো যখন আপনার ওই আরিচার মোড় যখন ঘুরতাম, তখন ওখান থেকে আপনার ফেরিঘাট 6-7 কিলো হবে, 5-6 কিলো হবে এরকমের, অতটুক জায়গা পারাপারি করতাম কি মানে মাঝখানে ধরে চালাইতাম, পিছন থেকে কাউরে যাইতে দিতাম না আগে। এই পারাপারির ভিতরেই এই, কিন্তু এই ছাড়া আপনার নবীনগর পারে বা মানিকগঞ্জ পারে অনেকেই, বা আবার ফেরি থেকে উঠতে আবার পারাপারি শুরু, ঠিক আছে, এরকমের পারাপারি করে আমি গাড়ি কখনো চালাইনি, আর এগুলো আমার পছন্দও না ভাই। তো ভাই বিভিন্ন সময় যে দুর্ঘটনা ঘটে থাকে, তো এই দুর্ঘটনার কারণগুলো আপনার কাছ থেকে জানতে চাইতেছি। দুর্ঘটনা তো অনেক কারণেই ঘটে ভাই। এখন বড় রাস্তার এক গতি, 4 লাইন রাস্তার এক গতি, 1/1 রাস্তার এক গতি, ঠিক আছে। এখন আমরা যদি হুড়োহুড়ি করে গাড়ি চালাই, ঠান্ডা মাথায় গাড়ি না চালাইয়া, তাহলে দুর্ঘটনা হওয়াটাই স্বাভাবিক, বা একটু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা যদি কন্ট্রোলিং ভালো রেখে লিমিট মতো গাড়ি চালাই, সরকারি রুলস আছে, যেমন ছোট সিঙ্গেল রোডে সর্বোচ্চ গতি হইলো 60, আর এক্সপ্রেস ওয়েতে 4 লাইনের রাস্তায় সর্বোচ্চ গতি হইলো 80। এখন ওখানে যদি আমি 120 চালাই বা 100 চালাই, 110 চালাই, তখন তো একটু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে। এরকমের ভাবে বেপরোয়া ভাবে গাড়ি চালাইলে অনেক সময় দুর্ঘটনা হয়। হ্যাঁ, গতি আমাদেরও বাড়ে, 100 টান ওঠে, কিন্তু সেটা তখন জায়গা বুঝছে, লিমিট বুঝছে। সামনে কোনো গাড়ি নেই, পিছনে কোনো গাড়ি নেই, ফাঁকা আছে, ঠিক আছে, তখন 100 গতি ওঠে। কিন্তু ওই গাড়ি রাস্তায় ব্যস্ততা, তখন আমার মনে হয় যে লিমিট মতো গাড়ি চালাইলেই সবচেয়ে ভালো হয়। আর এখন তো সারা বাংলাদেশের সব রাস্তায় আপনার হাইওয়ে আছে, হ্যাঁ, পুলিশ থাকে, সার্জেন্ট থাকে ক্যামেরা নিয়ে, ঠিক আছে। যারা অতিরিক্ত বেশি তাফালিং করে তারা তো মামলা খাইয়ে যায়, অটো মামলা খায়, ক্যামেরায় ধরে, ঠিক আছে, ক্ষতিগ্রস্ত হয়, তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমার মনে হয় না যে কোনো কোম্পানি এই যে ওভার স্পিড গাড়ি চালাইলে আপনার কোনো কোম্পানি মাইনে নেয়। এটা আমাদের কোম্পানিতে নাই। ওভার স্পিড চালাইয়ে মামলা খাবা, ড্রাইভারে ভাঙাবে, 5,000 খাও, 10,000 খাও, 2,000 খাও, ওটা তোমাদের ব্যাপার। আমাদের কোম্পানি বলে ওভার স্পিড গাড়ি না চালানোর জন্য। তারপরে তো আছে, আমরা কয়জনই বা শুনি এগুলো। এটাই। তবে লিমিট মতো রাইখা গাড়ি চালানোই ভালো আমি মনে করি। আপনি গাড়ি চালাচ্ছেন, তো পিছন থেকে কিছু যাত্রী বলতেছে যে গাড়ি আস্তে চালাচ্ছেন কেন বা জোরে চালাচ্ছেন কেন, তো এরকম কোনো ঘটনার সম্মুখীন হতে হয়েছে কখনো? এখন তো পরিবহন সার্ভিসটা আপনার একটা বাজে সার্ভিস হয়ে গেছে, কারণ এখন মানুষ আপনার ঘুম থেকে উঠেই বাসার সামনেই গাড়ি পাইতেছে, যেখানে মানুষের বিলাসিতার কোনো শেষ নাই। যাত্রীদের তারা তো উঠবেই। এখন যেই কোনো রোডে আপনি আসবেন, সাথে সাথে টিকিট কাটবেন, সাথে সাথে গাড়িতে উঠবেন। তো সেই ক্ষেত্রে আর এক কাউন্টারে যায় যদি 2টা যাত্রীর জন্য ওয়েট করা হয়, বা ওই 2জন যাত্রী এখন পর্যন্ত আসতে পারেনি বা টাইমের আগে কাউন্টারে পৌঁছেই গেছে, এরকম হয় অনেক সময়। তখন দেখা যায় পিছনের সিটের যাত্রীরা থাকলে তারা অনেক ডিস্টার্ব করে ড্রাইভারদেরকে, সুপারভাইজারদেরকে, ঠিক আছে। এই ডিস্টার্ব করার কারণে দেখা যায় অনেক সময় অনেক ড্রাইভার দেখছি মাথা গরম হয়ে যায়, তাদের সাথে 2 কথা, তারাও 2 কথা বলে, ড্রাইভারও 2 কথা বলে। তা আমার বলে এরকমের প্রায় প্রায় কিছু যাত্রী আছে, সবার মন জয় করা তো আর সম্ভব না, 2-1 জন থাকবেই মাঝে মধ্যে খারাপ লোক,
তারা বলে এরকমের কয় ঘন্টা লাগবে, হ্যাঁ ভালোভাবে গাড়ি চালাই যাইয়েন, একটু টাইনে টাইনে যাইয়েন, এইটা করেন সেটা করেন, যে যাই যা বলুক ভাই আমি আমার মতোই চালাবো। তো শাকিল ভাই, আপনার চোখের সামনে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টের একটি ঘটনা জানতে চাইতেছি। আমার চোখের সামনে অ্যাক্সিডেন্টের কিছু ঘটনা আমি তো অনেক দেখছি ভাই। সবচেয়ে ইন্টারেস্ট ঘটনা হইলো আমি যখন গাড়ি নিয়ে রংপুর গেছিলাম, আপনার পঞ্চগড়ে গেছিলাম ট্রিপে। তো ওখান থেকে আবার রাত্রে ব্যাক করি। তো তখন তো প্রথম প্রথম যাই রংপুরের সব জায়গা আর কি, সব স্টপেজটা ভালো মতো চিনি না। রংপুর চিনি, পঞ্চগড় চিনি, দিনাজপুর চিনি, এগুলো চিনি, মানে ছোটখাটো যে স্টপেজটা এগুলো চিনি না। সম্ভবত আপনার এই যে গাইবান্ধা যায় পলাশবাড়ির ওদিকেই হবে সম্ভবত। তো রাত্রে আসতেছি, আমার সামনে একটা গাড়ি, সেও গাড়ি টানতেছে, লিমিট মতোই গাড়ি টানতেছে, বেশি জোরেও না, সম্ভবত 80-90 চালাইতেছে রাত্রে। তা আমি ওই গাড়ির পিছনেই, কিন্তু অনেক অনেক ডিফারেন্স, আমার গাড়ি অনেক দূরত্ব আর কি, অনেকটা পিছনে আমি ওই গাড়ি চালাইতেছি চালাইতেছি। হঠাৎ করে মানে কখন যে কি হয়ে গেল বুঝলাম না, দেখলাম ওই গাড়িটা বাম পাশে পড়ে গেল, আর ওদিক দিয়ে একটা ট্রাক আসতে আসতে ট্রাকটা ওর বাম পাশে পড়ে গেল, মানে দুইটা দুই সাইডে পড়ে গেল, আমি তো মাঝখানে। তো সময় তো বেশি না, সময় তো ধরেন ওর আমার ডিস্টেন্স যতটুকু রানিং গাড়ির গতি, তাতে কত 10 সেকেন্ডের ভিতরে বা 15 সেকেন্ডের ভিতরে আমি ওর কাছাকাছি চলে আসলাম, ঠিক আছে। তো দুইটা গাড়ি দুই সাইডে, মানে সামনাসামনি বাড়ি লেগে দুইটা দুই সাইডে পড়ে গেল। ট্রাকটা একটু ডাইন সাইডে আইসে পড়ছিল বেশি, ট্রাকটা হয়তো বা খেয়াল করতে পারে নাই। পরে আমি দেখলাম গাড়ি থামাইয়া ওই জায়গায় ব্রেক দিছি গাড়ি আমার যাত্রী সহ। ওই রাস্তাটার বাম সাইডটা অনেকখানি ভাঙ্গা ছিল, গ্যাপ ছিল, ওই গ্যাপে চাকা না পড়তে যেয়ে ট্রাক যখন ডাইনে লইছে, ওই পরিবহনটার আর বামে কোনো জায়গা ছিল না। তখন ওই গাড়িটার মানে বেশি মুখোমুখি হয়নি, হালকা বাজছে, কিন্তু দুইজনই ভয়ে দুই সাইডে নামাই দিয়েছে গাড়ি। বাম পাশের পরিবহনটা দেখলাম একটা নারকেল গাছ না কি গাছ নিয়ে, রাত্রে অতটা খেয়াল করতে পারিনি, যে একটা ঘরের ভিতরে ঢুকে গেল, আমার মনে হয় দোকান, সম্ভবত রাস্তার পাশে তো দোকান হবে, আর ওইটা পড়ে গেল রাস্তার ওই পাশে। দেখার পরে আমি ওখানে ব্রেক দিলাম, ব্রেক দেওয়ার পরে এখন আমার যাত্রীরা বলতেছে যে ভাই আমরা এখানে না থাকাই ভালো, হয়তো বা আমাদের দোষ হইতে পারে। পরে আমরাও চিন্তা করলাম যে হ্যাঁ ঠিক আছে। তো ভাবলাম কোনো হতাহত হয়েছে নাকি, কোনো লোক বেশি এমার্জেন্সি কোনো কিছু হইলে আমাদের গাড়িতে নিয়ে সামনে মেডিকেলে নিয়ে যাইতাম। তো পরে দেখি যে না, কারো কোনো কিছু হয় নাই, মানে গাড়ির গতিটা ততটা বেশি ছিল না, অল্প কিছু গতি ছিল। এই কারণে দুইটা গাড়ি দুইটা, মানে আমি তো অবাক হয়ে গেলাম যে আসলে আমার সামনের গাড়িটা কি হয়ে গেল হঠাৎ করে। তো তখন ওইখান থেকে আমার গাড়িটা একটু দূরেই ব্রেক করছিলাম। তো পরে আবার আমরা গাড়ি নিয়ে চলে আসছি, ওখানে আর বেশিক্ষণ লেট করিনি, আমরা 2-3 মিনিট ছিলাম, চলে আসছি। ড্রাইভারের উপরে খুশি হয়ে অনেক সময় উপহার দিয়ে যায়, তো আপনি এরকম কোনো উপহার পেয়েছেন কোনো সময় যাত্রীদের কাছ থেকে? আমি এরকমের অনেক উপহার পাইছি ভাই। উপহার পাইছি বলতে, যাত্রীরা যখন আমাকে গিফটটা করছে, তখন যাত্রীরা বলছে যে আপনি গাড়ি সুন্দরভাবে চালাইয়েছেন, গতি লিমিট রেখে গাড়ি চালাইয়েছেন, গাড়ি নিয়ে কারোর সাথে হুড়াহুড়ি করেন নাই, পারাপারি করেন নাই, কোনো রিস্ক নিয়ে কোনো ওভারটেক করেন নাই, ঠিক আছে। এইভাবে আমাকে অনেক যাত্রী অনেক খুশি, অনেক কিছু দিছে। সবচেয়ে বেশি খুশি হয়েছি আমি আপনার সৌদি থেকে এক ভদ্রলোক আসছে, সৌদি আরব থেকে বাংলাদেশে। তাদের বাড়ি ছিল মঠবাড়িয়ার ওদিকে, ভান্ডারিয়ার ওদিকে সম্ভবত। আমরা যাচ্ছি রাত্রে টিপে, ওই লোক গাবতলী থেকে টেকনিক্যাল কাউন্টার থেকে উঠছে আমাদের গাড়িতে, আমাদের সামনের সিটে বসা ছিল। সে ওখানে যাইয়া মানে খুশি হইয়া ফেরিঘাটে গেছি, ফেরিঘাটে যাওয়ার পরে সে খুশি হয়েছে আমার গাড়ি চালানো দেখে, বা আমার সুপারভাইজারের ব্যবহার দেখে, আমার স্টাফের ব্যবহার দেখে। সে ফেরিঘাট যাওয়ার পরে আমাদের 3 জনাকে নাস্তা খাওয়াইছে, অনেক ভালো নাস্তা খাওয়াইছে সে তার নিজের ব্যক্তিগত টাকা দিয়ে। তারপরে তাকে অনেক রিকোয়েস্ট করছিলাম যে ভাই আপনি এক কাপ কফি খান, আপনি অনেকদিন পর বাংলাদেশ থেকে, এই বিদেশ থেকে আসছেন, এটা আমাদের তরফ থেকে, আপনি তো অনেক কিছুই খাওয়াইছেন, আপনাকে একটা কফি খাওয়াই আমরা। কফি সে খাইছে ঠিকই, কিন্তু তাও টাকা দিয়েছে সে। তারপরে এত কিছু খাওয়াইলে প্রায় 2-3 হাজার টাকা আমাদের পিছনে খরচ করছে সে। তারপরে আপনার যখন ওনাকে নামাই দিলাম, তখন উনি খুশি হয়ে আমাকে 500, আপনার 100 রিয়াল দিছিল সম্ভবত। এটা অনেক আগের ঘটনা, আরো 7-8 বছর আগের কথা, আমার সঠিক মনে নাই। কিন্তু উনি আমাকে একটা ডলার দিছিল, রিয়েল আর কি, সৌদি আরবের টাকায় যেটা বলে, সেটা দিছিল আমাকে। তা আমি খুশি হয়েছি ওনার প্রতি অনেক, উনিও আমার প্রতি অনেক খুশি হয়েছে। তো ভাই, আপনি তো বর্তমানে ফুসো ব্র্যান্ডের গাড়ি চালাচ্ছেন, অতীতে হিনো ওয়ানজে মডেলের গাড়ি চালিয়েছেন, তো এই মিৎসুবিশি ফুসো এবং হিনো ওয়ানজের মধ্যে পার্থক্যটা কি একটু যদি বলতেন? শুরুতেই আমি একটা গুণগান গেয়ে যাব, অঞ্জে গাড়ি, হিনো অঞ্জে গাড়ি অতুলনীয় একটি গাড়ি আমার কাছে মনে হয়। কার কাছে কি মনে হয় আমি জানি না। অঞ্জে গাড়ির মতো কোনো গাড়ি চালাইয়া বা
ওই গাড়ির সবকিছুই 100% ভালো আমার কাছে মনে হয়। ওয়ানজে গাড়ির সাথে তুলনা হয় না কোনো গাড়ির। একটা অতুলনীয় গাড়ি হলো ওয়ানজে গাড়ি, হিনো ওয়ানজে গাড়ি। মিৎসুবিশি এই যে পুশো গাড়ির কথা বললেন আপনি, চালাইতেছি, হ্যাঁ। পুশো গাড়ির আমি দুইটা গুণ দেখতেছি। সেটা হইলো এই গাড়ির আপনার ফুল রেডি পিক আপ, একদম কারেন্ট পিক আপ, ধরলেই দৌড় প্রচুর দৌড় এই গাড়ি, খুব রেডি পিক আপ। ওয়ানজের থেকেও রেডি পিক আপ একটু বেশি, ব্রেক ফাংশনটাও ভালো। তাছাড়া ওয়ানজে গাড়ির মতো কোনো তুলনা হয় না। আমি বারবার একটা কথাই বলবো, ওয়ানজে গাড়ির কোনো তুলনা হয় না। তো এই ফুসো এবং ওয়ানজের মধ্যে, বৃষ্টির মধ্যে কোনটা আপনার কাছে বেস্ট মনে হয় ব্রেকিং এর জন্য আর কি? বৃষ্টি পাই নাই আমি এখনো ভাই, এই পুশো গাড়ি দিয়ে আমি এখনো বৃষ্টি পাই নাই। তো ওয়ানজের কথাই বলেন, ওয়ানজে কিরকম বৃষ্টির মধ্যে যদি বলতেন? ওয়ানজে তো বৃষ্টির ভিতরে আপনার বেশিরভাগ সময় দেখা যায় ওয়ানজে বৃষ্টির ভিতরে উড়াউড়ি পারাপারি গতি দিয়ে গাড়ি চালানোটা সম্পূর্ণই আমি মনে করি যে বোকামি। কারণ ওয়ানজে বৃষ্টির জন্য খুবই দুর্বল। বৃষ্টির ভিতরে কন্ট্রোলে রেখে ওয়ানজে গাড়ি চালানোটাই আমি মনে করি ভালো, কারণ অনেক স্লিপ করে ওয়ানজে গাড়ি। আপনারা তো দূরপাল্লা রোডে গাড়ি চালিয়ে থাকেন, তো রাতের বেলা অনেক সময় গাড়ি চালানো লাগে, তো এর ভিতরে ডাকাতির বা চিন্তার কোনো ঘটনা ঘটেছে আপনার সাথে? না, এরকমের কোনো ঘটনার একবারে ফেস টু ফেস আমি হই নাই, কিন্তু অনেক ঘটনাই ঘটছে আমার আগে, হয়তো বা পিছনে সামনে পিছে। কিন্তু তার আগেই আমি খবর পাইছি, আমি জাস্ট যাত্রীদেরকে নিয়ে সেভে চলে গেছি আমি। কোনো পাম্পে বা কোনো স্টপেজে, কোনো দোকানের কাছে। রাতে তো ম্যাক্সিমাম সময় আপনার দোকানপাট খোলা পাওয়া যায় না, রাস্তায় খুব কম, কিন্তু দেখা যায় কোনো পাম্পে সেফটি জায়গায় চলে গেছি। এরকমের ঘটনা অনেকবার সম্মুখীন হয়েছি যে সামনে ডাকাতি হইতে আছে, আমাদের কোম্পানির লোক আছে, চেকাররা আছে, প্রতিনিয়ত রাত্রে খবর রাখে কোন গাড়িটা কোন দিকে যাইতেছে আসতেছে। এরকমের যাওয়ার পর আমরা এরকমের সেফ জায়গায় চলে যেতাম সবসময়, সেফ জন্য। বা একটু দেখা যায় আধা কিলো সামনে চলে গেলে আধা কিলো ব্যাগে চলে আসতাম যাত্রী নিয়ে, আইনে ব্যাগে চলে আসতাম। যাত্রীরা তো অনেক সময় চিলেচিলি করতে হয়, গাড়ি আবার পিছিয়ে দেন কেন, কিন্তু তারা তো আসলে বুঝতে পারে নাই যে তাদের ভালোর জন্য আমরা গাড়ি ব্যাগে নিয়ে আসতেছি। আর বিশেষ করে একটা জিনিস হইলো গিয়া, তারা তো চিল্লেবি, তারা বলতেছে গাড়ি রাত্রে কই জানি নিয়ে যায়, কিন্তু এখন ওই মুহূর্তে তাদের কাছে গাড়ি সেফ জায়গায় না নিয়ে বলতেও পারি না যে সামনে ডাকাতি হইতে আছে, আমরা কিন্তু ডাকাতির কবলে পড়ে যাইতেছি। হ্যাঁ, তাহলে আবার যাচ্ছি, আবার আর আতঙ্ক হয়ে যাবে, কে কি করে ফেলে বলা যায় না, কেউ জানলা খুললে লাভ দেবে না দৌড় দেবে। হ্যাঁ, এই কারণে কিছু না বললে তারা যা মন চায় তাই বলুক, গাড়ি ব্যাগে নিয়ে বা সামনে নিয়ে যতটুকু সেফ জায়গা আছে সামনে বা পিছনে, ওই জায়গায় সেভ করতাম আমরা গাড়ি। তো ভাই, রাতে গাড়ি চালানোর সময় কোনো ভৌতিক বা প্যারানরমাল কোনো কিছুর ঘটনার সম্মুখীন হয়েছেন নাকি? ভৌতিক পেরানোর ভয়ের কোনো কারণ আপনার এরকমের কোনো কিছু আমার সামনে কখনো পড়ে নাই। আল্লাহ রসুলের নাম নিয়ে সবসময় চলাফেরা করি, কিন্তু আপনার একটা জিনিস আমার কাছে খুব আশ্চর্যজনক লাগতো আর খুব ভালো লাগতো, সেটা হইলো আপনার যখন ওই ইসে যাইতাম, কুয়াকাটা টিপ থাকতো গাবতলি থেকে, আমাদের কুয়াকাটা টিপ গাবতলির টাইম হলো 9:30, 107 নাম্বার কোচ। তো গাবতলি থেকে 9:30 যখন আমরা যাইতাম, তখন দেখা যায় আমরা ফেরি পার হয়ে যেত, কুয়াকাটার গাড়িটা ফেরিঘাট দিয়ে ম্যাক্সিমাম সময় যানজট পাইতো না, ফ্রি পাইতো ফেরিঘাট, একদম ক্লিয়ার পাইতাম। তো আমরা ধৈর্য সহকারে গেলে বরিশাল ক্রস করে যাইতাম, পটুয়াখালী ক্রস করতাম, লেবুখালী ফেরি ক্রস করে, লেবুখালীতে তখন ফেরি ছিল, এখন প্যারাসিট হয়েছে। ফেরি পার হইয়া উপর উঠতাম, পটুয়াখালী পার হইতাম, পটুয়াখালী পার হওয়ার পরে আপনার ওই আমতলি পার হইতাম, আমতলির পরে মানিকজুরি নামের একটা স্থান আছে, তালতলির রোড, সংযোগ রোড, তালতলির 3 রাস্তার মাথা। মানিকজুরিটা পার হওয়ার আধা কিলো সামনে গেলি আমি একটা বিড়াল দেখতাম সামনে, প্রায় কুয়াকাটা রোডে আমি টিপ নিয়ে রাত্রে গেলি, এই বিড়ালটা আমি সবসময় দেখতাম ম্যাক্সিমাম সময়। বিড়ালটা ছিল সাদা, ওই বিড়ালটা রাস্তার মাঝখানে এসে বসে থাকতো। উনি কি আমার সামনেই আসতো নাকি আগে থেকেই বসতো আমি বলতে পারি না। তা আমি দেখা যায় মাসের ভিতরে 4-5টা টিপ পড়তো কুয়াকাটা, তখন কুয়াকাটা আবার 10টা টিপও পড়তো কুয়াকাটা। কুয়াকাটা গেলে মানে ম্যাক্সিমাম টিপি আমি, যদি ওই টাইমটার ভিতরে ফজরের আজানের আগে কিছুক্ষণ আগে বা পরে যদি ওই জায়গাটা আমি ক্রস করতাম মানিকজুরি স্ট্যান্ডটা, তখন ওইখানে আমি একটা সাদা বিড়াল দেখতাম রাস্তার ঠিক মাঝখানে সাদা দাগের উপরে বসে থাকতো, এভাবে আর্র হইয়া, মানে এক সাইড দিয়ে ও আর এক সাইডে যাইবে, মানে এইভাবে বসে থাকতো। তো ওইটা আমার প্রায় সামনে পড়তো, দূর থেকেই আমি হেডলাইটের আলোতে দেখলে আমি আবার করতাম কি, ওর সাথে ফাইজলাইন করে আমি হর্ন জোরে টিপ দিয়ে ধরতাম, হাইড্রোলিক হর্ন। তো টিপ দিয়ে ধরলে ওর একটা জিনিস আমার ভালো লাগতো, মানে এই জিনিসটা আমি কখনো ভুলবো না, এই জিনিসটা আমি অনেকের সাথেই বলি, আমার অনেক রিলেটিভ যারা আছে বা বাড়িতে গেলে অনেক গল্প করি যে এরকমের কিছু জিনিস আমার সামনে পড়ে প্রায়। তো হরেনে যখন আমি টিপ দিতাম, ওই বিড়ালটা
সেম জায়গা বসা অবস্থায় ও লাফ দিয়ে ঠিক 4-5 তো পুরো উঠে যাইতো, নামতো, আবার হরেনে টিপ দিতাম, গাড়ি স্লো করিয়া আবার উঠে যাইতো। পরে গাড়ি একদম স্লো করে 2-3টা হরেনে টিপ দিলে বা হেড ডিফারে বাড়ি দিলে পরে চলে যেত আমার দিকে তাকাইয়া, পরে আমি চলে যেতাম ওইখান থেকে। মানে এই জিনিসটা আমার কাছে খুব একটা মানে অলৌকিক বলবো না কি বলবো জানি না। ও কি আমার কাছে আসতো ভালোবাসিয়া নাকি আমার ক্ষতি করার জন্য আমি জানি না, কিন্তু ওই জিনিসটা আমার কাছে প্রায় বাস্তব। কুয়াকাটা গেলে এই জিনিসটা আমি দেখতাম, কিন্তু বিষয় হয়েছে ভাই ওই বিড়ালটা এখন আর দেখা যায় না, এখন আর দেখা যায় না। ওইটাকে অনেক খুঁজছি আমি, ওইখানে যাইয়া অনেক স্লো করে আশেপাশে তাকাইয়া রাস্তার সাইডে যাইয়া মানে স্লো অবস্থায় স্লো গতিতে গেছি, কিন্তু ওকে আর দেখতে পাই না। এই পদ্মা সেতু হওয়ার পর ওকে আর দেখা যায় না। তো ভাই বর্তমানে তো পুশো ব্র্যান্ডের গাড়ি চালাইতেছেন, তো ভবিষ্যতে মার্সিডিজ বা স্কেনিয়া বা হুন্ডাই এরকম ব্র্যান্ডের মানে উন্নত মানের ব্র্যান্ডের গাড়ি চালানোর ইচ্ছা আছে নাকি? ভালো প্রশ্ন করছেন। উন্নত মানের গাড়ি চালানোর ইচ্ছা আছে, নাই বললেও ভুল হবে, কিন্তু ভাই আমি আমাদের বাড়ির রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তায় আমি গাড়ি চালাবো না। আমাদের বরিশাল কুয়াকাটা রুটেই আমি গাড়ি চালাবো। এখানে আমি যতদিন আমার সাধ্য আছে আমি এই কোম্পানিতেই গাড়ি চালাইয়ে যাব ভাই। যদি কখনো আমার কোনো ঘটনার কারণে বা কোনো অপরাধের কারণে কোম্পানি যদি আমাকে চাকরি থেকে বরখাস্ত করে, তখন আমি এই হানিফ পরিবহন ছেড়ে যাব। এছাড়া আমি এই হানিফ পরিবহন ছেড়ে যাব না, কারণ আমি এত বছর ধরে এই গাড়ি চালাই, এটার সাথে আমার একটা ভালোবাসা মহব্বত হয়ে গেছে ভাই। তো ভাই আপনি দীর্ঘ 8-9 বছর ধরে হানিফ এন্টারপ্রাইজের সাথে আছেন, তো হানিফ এন্টারপ্রাইজ সম্পর্কে আপনার কাছ থেকে কিছু শুনতে চাইতেছি। হানিফ এন্টারপ্রাইজ থেকে আপনি শুনতে চাইতেছেন, এটাও ভালো কথা ভাই। বিষয় হইল এটা একটা ব্র্যান্ড, হানিফ পরিবহন একটা ব্র্যান্ড। আমি হানিফকে ভালোবাসি, হানিফ পরিবহনকে আমি ভালোবাসি। আমার যতটুকু ভালোবাসা প্রয়োজন আমি তার থেকেও বেশি ভালোবাসি হানিফ পরিবহন। এটা আমি মনে করি আমার একটা ফ্যামিলির একটা অংশ। অবশ্যই। তো এই হানিফ পরিবহন একটা অতুলনীয় পরিবহন ভাই। সারা বাংলাদেশে হানিফের কয়েক কোটি শ্রমিক আছে, সারা বাংলাদেশে এমন কোনো উপজেলা নাই যে হানিফের 2-4-5-10-50টা শ্রমিক না আছে ওই উপজেলায়, আমি মনে করি। কারণ আমি জানতাম যে আমাদের ওদিকে হানিফের কোনো স্টাফ নাই, কিন্তু আমি দেখি এখন আমাদের ওদিকে অনেক হানিফের স্টাফ। হ্যাঁ, সবাই বরিশাল রোডে চালায় না, কেউ সিলেট চালায়, কেউ উত্তরবঙ্গে চালায়, কেউ রাজশাহী চালায়, কেউ চট্টগ্রাম চালায়, আছে, সব জায়গায় আছে। এটার কোনো তুলনা নেই হানিফ পরিবহনের। একটা অতুলনীয় পরিবহন আমার কাছে মনে হয়, বেস্ট একটা পরিবহন। হানিফ এন্টারপ্রাইজের ম্যানেজমেন্ট সম্পর্কে আপনি কি বলতে চান? মালিক মহোদয় সম্পর্কে, তাদের ব্যবহার, মালিক মহাজন তো অবশ্যই ভালো। মালিক মহাজন যদি ভালো না হইতো এত বড় সারা বাংলাদেশের রোড তো পরিচালনা করতে পারতো না। এত শ্রমিক তাদের কাছে কাজ করে, আমার তো মনে হয় না, আমি দেখি নাই, আমি এই অনেকদিন যাবত আছে, আমি দেখি নাই যে কখনো কোনো একটা শ্রমিক আমাদের কোম্পানির নামে গিবাদ গাইছে বা খারাপ কিছু বলছে। দেখছি আমি এই যে যতদিন ধরে আছি এই কোম্পানিতে, আমি আমার চোখে দেখা অনেক ড্রাইভার, অনেক সুপারভাইজার, অনেক হেল্পার এই কোম্পানিতে চাকরি করে গেছে, অন্য কোম্পানিতে চালাই তারা শান্তি পায় নাই, ভালো লাগে নাই, আবার তারা আসতে ফিরে, এরকম আমি অনেক দেখছি। তো ভালো না হইলে অবশ্যই ওনারা আসতো না। তো ভাই আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন জানতে চাইতেছি, তো বাস লাভারদের সম্পর্কে যদি কিছু বলতেন। বাস লাভারদের সম্পর্কে কি বলবো? আপনিও তো এই যে হঠাৎ করে বাস লাভার আইসে পড়ছেন এখানে আমার সাথে কথা বলার জন্য। এখন যদি আমি আপনাকে বলি যে না ভাই আমার এগুলো পছন্দ না, আসলেই ভাই আমার মন থেকেই আমি বলি বাস লাভাররা ভালো ঠিক আছে, কিন্তু অনেক বাস লাভাররা আছে মানে গাড়ির ভিতরে যাত্রী হিসেবে ওঠে টিকিট কেটে উঠতে, তারা যে উচ্ছৃঙ্খল কথাবার্তি বলে, মামা, ওস্তাদ, ভাইয়া, সামনে একটা গাড়ি আছে ওইটাকে খাইয়ে দেন, ওইটাকে ওভারটেক করেন, কিন্তু ওই বাস লাভারদেরকে আমি ভালো বলি না। যেমন এই যে আপনারা আসছেন এখন সুন্দর মনে ফ্রেশ মনে আসি আমার সাথে কথা বলতেছেন, এখন যদি আমি আপনাদেরকে বলি যে ভাই দেখেন আমি আপনাদের সাথে কথা বলতে পারবো না, আপনারা হয়তো বা মনে খারাপ ভাববেন যে এই লোকটা আসলে খারাপ, আমাদের সাথে কথা বলতে চায় না। কিন্তু জানি না এতে আপনাদের কিরকমের ইনভেস্টমেন্ট আছে বা কিরকমের আপনাদের আত্মমর্যাদা আছে এই বাস লাভিং করিয়া, মানে যার যার ব্যক্তিগত ব্যাপারে না প্রশ্ন করাই ভালো, আমি প্রশ্ন করব না। কিন্তু
আমার মনে হয় বাস লাভিং করা ভালো, কিন্তু ওই রকমের উশৃঙ্খল কিছু করা আমার মনে হয় না যে ভালো। আর আমার এই সব জিনিস বাস লাভার আমার পছন্দ, একদিকে আবার পছন্দ না। আমি ভাইরাল হইতে চাই না ভাই, আমার ভাইরাল হওয়ার কোনো দরকার নাই। আর আমি কোনো সেলিব্রিটি হইতে চাই না যে আমি স্পেশাল কিছু হবো, আমার এরকমের কোনো ইচ্ছা নাই। আমার ইচ্ছা, আমি কোম্পানিতে চাকরি করতেছি, জব করতেছি, আমি চাকরি করব, এই কোম্পানির ইনকাম দিয়ে আমার টোটাল ফ্যামিলিটা চলে, আমার টোটাল সংসারটা চলে। আমার মা বাবাকে আমি পরিপূর্ণভাবে টাকা পয়সা দিয়ে খুশি রাখতে পারতেছি। আমি যেই টাকা বেতন পাই কোম্পানিতে, আলহামদুলিল্লাহ। আমি হানিফ কোম্পানির প্রতি আমি আলহামদুলিল্লাহ। আর বাসলাবাদের প্রতি আমি একটাই রিকোয়েস্ট করবো, ভাই আপনারা গাড়িতে কখনো যাত্রী হয়ে ওঠেন আর গাড়ি রিজার্ভ নিয়ে যান, ট্যুরে নিয়ে যান, কোনো ড্রাইভারকে অযথা উল্টো পাল্টা ভাবে গাড়ি চালাইতে বলবেন না ভাই, এইটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। বা অনেক যাত্রী আছে উল্টো পাল্টা কথা বলে, এই হেল্পার কি গাড়ি চালাইতে পারে না, আস্তে আস্তে গাড়ি চালায়, ওর জোরে গাড়ি চালাইলে কয় গাঁজা খাইছে। আরে ভাই, এখানে গাঁজা খাওয়ার কি আছে বা হেল্পারেরও কি আছে? এত বড় একটা কোম্পানি, এত বড় একটা 1,20,00,000 টাকা একটা গাড়ির দাম। এই কোম্পানি এই গাড়িটা আমার চেহারা দেখতে দেয় না, আমার কিছু অভিজ্ঞতা আছে বিদেই দিছে। এখন ওই যাত্রীদের কথায়, বাসলাভারদের কথায় আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাইলাম, অ্যাক্সিডেন্ট হয়ে আমি মরে গেলাম, কোম্পানি ঠিকই 10-20 লাখ টাকা দিয়ে গাড়ি কমপ্লিট করে নিল, উঠাই নিয়ে আসলো, উঠাই নিয়ে এসে গ্যারেজে ঢুকে গাড়ি কমপ্লিট করে ঠিকই চলতে আছে রাস্তায়। আমার জীবন শেষ, আমার পাও শেষ, আমার হাত শেষ, আমি পঙ্গু হয়ে গেলাম। আর সব যাত্রীদের প্রতিও আমার একটা অনুরোধ, রিকোয়েস্ট, যে আপনারা ড্রাইভারকে এমন কিছু বললেন না যে ড্রাইভার উচ্ছৃঙ্খল হয়ে যায়, রাগ হয়ে যায়। আপনাদের এক কথা দুই কথায় তারা কষ্ট পাইয়া উল্টো পাল্টা গাড়ি চালায়। দেখেন লাস্টে কিন্তু ম্যাক্সিমাম সময় ড্রাইভাররা খুব কমই মরে, আল্লাহ তাদেরকে ঠিকই ফাঁকযোগ দিয়ে বাঁচাই না, যাত্রীরাই বেশিরভাগ মরে, এই আপনাদের কথাই। আর যাত্রীদের প্রতি একটাই অনুরোধ, আপনারা দেখবেন সবসময় আপনার ড্রাইভার কি গাড়ি কন্ট্রোলে চালাচ্ছে নাকি ওভার স্পিডে চালাচ্ছে। ওভার স্পিডে চালাইলে দয়া করে আপনারা ভালোভাবে এসে বলেন যে ভাই আপনি কিন্তু গতি অতিক্রম করে চালাইতেছেন, আপনি লিমিট মতো চালান, আমাদের এত তাড়াতাড়ি যাওয়ার দরকার নেই। এই রিকোয়েস্টে আমি সবসময় বল। আর সকলের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে যে কেউ কখনো যাত্রীদের কথায় বা কোনো লোকের কথায় গাড়ি হুড়োহুড়ি করে না চালায় বা পারাপারি করে না চালায়। কারণ সবার সামনে বসা থাকে একজন ড্রাইভার, তার জীবনের মূল্য অনেক, তার বউ বাচ্চা ছেলে মেয়ে মা বাবা, তার ফ্যামিলিটা পুরো অন্ধকারে পড়ে যাবে। যেমন আমার ফ্যামিলিতে একমাত্র ইনকামের ভরসা আমি। আমার বাবা বৃদ্ধ, কৃষি কাজ করে, সে কৃষি কাজ করে আর কি করতে পারে, একটা সংসার চালানো তার পক্ষে সম্ভব না। আমি এখন বড় হয়েছি, স্বাবলম্বী হয়েছি, ঠিক আছে, আমি আমার সংসারের হাল ধরছি, আমি চাই না এত সহজে আমার সংসারের হালটা ছাইড়া দিতে। তো ভাই আচ্ছা ঠিক আছে, তো আজকে আপনার সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম, আপনার সাথে ঘটে যাওয়া অনেক ঘটনাই শেয়ার করলেন। তো ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।